কুমিল্লার ঘটনা পরিকল্পিত, দাবি স্থানীয়দের। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পেছনে যেই জড়িত আনা হবে আইনের আওতায়। হিন্দু মুসলমানের ভিতরে একটা সাম্প্রতিক সম্পর্ক নষ্ট করার জন্য এটাই করছে, নিজের স্বার্থের জন্য তারা এটা করাইছে। আমরা কুমিল্লাতে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা চাই না। এই বিষয়টাকে কেন্দ্র করে যেন আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। প্রকৃত অপরাধীরা ধরা না পড়ায় বারবার ঘটছে একই ঘটনা। এটা হোক রাজনৈতিক, হোক সাম্প্রদায়িক, যেটাই হোক, এটা মূলত একটা ক্রিমিনাল অফেন্স। এইটা ধরেই যদি আমরা অন্তত বিচারটা নিশ্চিত করতে পারি, তাহলেও কিন্তু অনেকখানি বন্ধ করা যেত। ধর্মীয় সম্প্রীতি নষ্টের প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি খান তাজনিন আহসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচনের আগে সাম্প্রদায়িক অপশক্তি নাশকতার চেষ্টা করছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপি বলল, সবই করছে সরকার, উদ্দেশ্য জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়া। পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জে 100 স্কুল শিক্ষার্থীকে দেয়া হচ্ছে ফাইজারের টিকা। পর্যায়ক্রমে মিলবে সারা দেশে। নভেম্বরে বাংলাদেশকে আরও ভ্যাকসিন দেবে জাপান। ডেঙ্গু ভাইরাস জ্বরের পর এবার শিশুদের মধ্যে নতুন রোগের প্রকোপ। জ্বরের পরে গায়ে উঠছে ফোসকা। আতঙ্কিত না হয়ে বাড়তি যত্ন নেয়ার পরামর্শ। বিহিত পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের মহানবমীর আনুষ্ঠানিকতা। 108টি নীলপদ্মে দেবীর আরাধনা, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। কুমিল্লায় সহিংসতার পেছনে একটি মহল জড়িত বলে মনে করছেন স্থানীয়রা। তারা বলছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বার্থ হাসিলের জন্য এই ঘটনা ঘটিয়েছে একটি গোষ্ঠী। সিসিটিভির ফুটেজ দেখে দায়ীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে 43 জনকে আটক করেছে পুলিশ। জেলা প্রতিনিধি বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। থমথমে পরিবেশ, রাস্তায় দু একজন লোকের আনাগোনা। এ চিত্র কুমিল্লা শহরের। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবিকে টহল দিতে দেখা যায়। সাম্প্রদায়িক সম্প্রীতির শহরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানান এলাকাবাসী। একটি মহল পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন তারা। হিন্দু মুসলমানের ভিতরে একটা সাম্প্রতিক সম্পর্ক নষ্ট করার জন্য এটাই করছে। বিগত দিনে এরকম কোনো ইতিহাস নাই আমাদের দেশে। দলীয়ভাবে একটা অঘটন ঘটনার জন্য এটা অন্য একজন ব্যক্তিগতভাবে তারা নিজের স্বার্থের জন্য তারা এটা করাইছে। শিক্ষা শান্তি সুনীতির কুমিল্লা, আমরা কুমিল্লাতে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা চাই না। তাদেরকে দ্রুত বিচারে আওতায় আনি আমরা এর সুষ্ঠু বিচার করার জন্য দাবি জানাচ্ছি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। আর ধর্মীয় উস্কানি সৃষ্টি করে নাশকতার পেছনে জড়িতরা কেউ ছাড় পাবে না বলে জানালেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ আবদুল্লাহ। আশেপাশে যে সিসিটিভি ছিল সেইগুলোর ফুটেজগুলো আমরা দেখছি, কারা করেছে এর সাথে যুক্ত আছে তাদেরকে আমরা বের করার চেষ্টা করছি। এই বিষয়টাকে কেন্দ্র করে যেন আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। দেশ বিরোধী চক্রান্ত বাস্তবায়ন করবার জন্য কোনো একটি নির্দিষ্ট পক্ষ এইখানে ষড়যন্ত্রমূলকভাবে পবিত্র কোরআনকে সামনে এনে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। যে বা যারাই যে উদ্দেশ্যেই এই অপকর্মটি সাধন করে থাকুক, তার বিরুদ্ধে দেশের আইনানুগ সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকালে কুমিল্লায় একটি মন্দিরে ধর্ম অবমাননা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সময় সংবাদ, কুমিল্লা। জাতীয় নির্বাচন সামনে রেখেই সাম্প্রদায়িক অপশক্তি কুমিল্লা সহ সারা দেশে সহিংসতা করছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে রাজধানীর রামকৃষ্ণ মন্দির পরিদর্শন করে একথা বলেন। এদিকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই সরকার অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গাপূজার মহানবমীতে রাজধানীর রামকৃষ্ণ মন্দিরে পরিদর্শনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্দিরে এসে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে, আর তাই সাম্প্রদায়িক শক্তির গাত্রদাহ হচ্ছে। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কঠোর অবস্থানে সরকার। অন্যদিকে আলাদা এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশে সাম্প্রদায়িক শক্তি নষ্ট করতেই একটি শক্তি অপচেষ্টা চালাচ্ছে। একটি মহল যারা সবসময় এই দুষ্কর্মের সাথে যুক্ত, সেই মহলেই এই ঘটনাটি ঘটিয়েছে। পুলিশের তদন্তে, তদন্তকারী সংস্থাগুলোর তদন্তে, অনেকগুলো সংস্থা তদন্ত করছে, তদন্তকারী সংস্থাগুলোর তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে। এবারই প্রথম জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ অশুভ অপশক্তি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, এরাই আজকে কুমিল্লার ঘটনা সহ আরও 10-12টি জায়গা যে মন্দির হামলা, হিন্দুদের বাড়িঘরে হামলা, এ ধরনের ঘটনা ঘটেছে। এই সব ঘটনার সাথে এই অপশক্তি জড়িত। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ক্ষমতাসীনরাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার যে চক্রান্ত, এটা এই সরকারের চক্রান্ত। তারা এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায় এবং দেশে স্থিতিশীলতা নষ্ট করতে চায়। বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান বিএনপির মহাসচিব। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। প্রতিবারই এমন সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দিতে ব্যবহার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু প্রতিবারই ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় অভিযুক্তরা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সংশ্লিষ্ট বিভাগ তৎপর হলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নাশকতাকারীদের আইনের আওতায় আনা সম্ভব। এছাড়া ফৌজদারি অপরাধের বিচার না হওয়ায় একই ঘটনা বারবার ঘটার অন্যতম কারণ বলে মনে করেন তারা। কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে শহর জুড়ে। বেশ কয়েকটি ফেসবুক পেজে পরিকল্পিতভাবে ঘটনার লাইভ আর শেয়ার ছড়িয়ে দেওয়া হয়, আর এসব পোস্টের ভাষা যে উস্কানিমূলক তা বুঝতে বোদ্ধা হতে হয় না। এখন প্রশ্ন হলো, এই সময়টাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব ফেসবুক পোস্ট নিয়ন্ত্রণে রাখা যেত কিনা। অতীত অভিজ্ঞতা বলছে, দু একটি ঘটনা ছাড়া এ ধরনের পরিস্থিতিতে অধিকাংশ ক্ষেত্রে উস্কে দেয়া এসব পেজের এডমিনরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরেই। এসব মাধ্যমে এখনও নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি বিটিআরসি কিংবা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ফেসবুক মনিটরিং এর জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা করে এখন ইউনিট আছে। ফেসবুককে জবাবদিহিতার একটা জায়গায় আনতে হবে, সেটা হচ্ছে কোন রকম ঘৃণা বিদ্বেষমূলক কোনো কিছু ফেসবুকে প্রচার করা যাবে না। আবার রামু, নাসিরনগর কিংবা বোরহানউদ্দিনের ঘটনার দিকে তাকালেই বোঝা যায়, এসব ক্ষেত্রে সাম্প্রদায়িক কিংবা রাজনৈতিক তকমা লাগিয়ে ব্যবহার করেছে যে যার সুবিধা মতো। অথচ এসব ঘটনা ফৌজদারি অপরাধ হিসেবেই সার্বজনীন বিবেচনা করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই ঘটনাগুলো বিচার বিভাগীয় তদন্ত দরকার। বারবার একই ঘটনা ঘটছে, রামুর ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, নাসিরনগরের ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে, রংপুরের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। সেই জন্য এগুলো বন্ধ করতে গেলে বিচার বিভাগীয় তদন্ত করা দরকার। কোন রাজনীতি এই ঘটনাগুলো ঘটাচ্ছে, সেই রাজনীতিটাকে শনাক্ত করা দরকার। সাম্প্রদায়িক না রাজনৈতিক, এই ভেদাভেদের মধ্যে গত 20 বছরের উদাহরণ দিচ্ছি আমি, সেখানে আমরা আটকে আছি। এটা হোক রাজনৈতিক, হোক সাম্প্রদায়িক, যেটাই হোক, এটা মূলত একটা ক্রিমিনাল অফেন্স। এইটা ধরেই যদি আমরা অন্তত বিচারটা নিশ্চিত করতে পারি, তাহলেও কিন্তু অনেকখানি বন্ধ করা যেত। কোনো দায়িত্বশীল হিন্দু কিংবা মুসলিম এ ধরনের কাজ করতে পারে না বলেও মনে করেন বিশ্লেষকরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা, চাঁদপুর সহ বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে বরিশালে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সকালে প্রগতিশীল নাগরিক সমাজের ব্যানারে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশের আয়োজন করা হয়। পরে সেখানে মানববন্ধন হয়। এতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা কুমিল্লায় সংঘাত সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর যেন কোনো বিরূপ প্রভাব না পড়ে সে ব্যাপারে সরকার সহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। যারা এই অসাম্প্রদায়িকতা ছড়িয়েছে, ধর্মীয় উন্মাদনা ছড়িয়েছে, আমরা বিশ্বাস করি সরকারের যথাযথ ব্যবস্থা নেবেন। আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীদের কাছে আমাদের একটাই প্রত্যাশা, যেন মানুষ এই সম্প্রদায়কে কেন্দ্র করে এই রকমের কোনো দাঙ্গার সৃষ্টি করতে না পারে। কুমিল্লার ঘটনা যদি কেউ এটা ঘটিয়েও থাকে, কে ঘটিয়েছে আমরা জানি না, এটা তদন্ত করে বের করা দরকার, তার বিচার হওয়া দরকার। অন্য প্রসঙ্গ, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার পরীক্ষামূলকভাবে করোনা টিকার আওতায় এলো দেশের শিশুরা। পরীক্ষামূলক এই কার্যক্রমে মানিকগঞ্জের কয়েকটি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী 120 শিশুকে দেওয়া হয় ফাইজার বায়োএনটেকের করোনা টিকা। বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দিলে 2 সপ্তাহের মধ্যেই সারা দেশের শিশুরা আসবে এই কার্যক্রমের আওতায়। এদিকে টিকা দিতে পেরে ছোটদের পাশাপাশি খুশি অভিভাবকরাও। আশরাফুল ইসলামের ছবিতে রাশেদ বাপ্পি রিপোর্ট। অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার, স্বপ্ন পূরণ হলো ক্ষুদে শিক্ষার্থীদের, সম্মান মিলল টিকা গ্রহণকারী নাগরিকের। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে কয়েকটি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী প্রায় 120টি শিশুর দেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় ফাইজার বায়োএনটেকের করোনা টিকা, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে জন্ম নিবন্ধন কার্ডের মাধ্যমে টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্ষুদে শিক্ষার্থীর দল। প্রস্তুত ছিল বিশ্রাম কেন্দ্র, সতর্ক ছিলেন চিকিৎসকদের বিশেষ দল। টিকা নেয়ার পর কিছু সময় বিশেষ পর্যবেক্ষণে রাখা হয় শিশুদের, তবে কারো মধ্যেই দেখা যায়নি পার্শ্ব প্রতিক্রিয়া, বরং টিকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজকে প্রথম শিশুদেরকে টিকা দেওয়া হচ্ছে আর আমরা টিকা পাচ্ছি, তো এর জন্য খুবই ভালো লাগছে। আমরা বড়রা তো সবাই টিকে দিয়েছি, তো আমাদের ছোট যারা আমাদের বাচ্চারা ছিল তাদেরকে নিয়ে আমরা খুব শঙ্কায় ছিলাম। তো সরকারকে ধন্যবাদ যে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। প্রথম দিন টিকা নেওয়া শিক্ষার্থীদের 2 সপ্তাহ পর্যবেক্ষণের পর সারা দেশে বড় পরিসরে শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, প্রাথমিকভাবে 30 লাখ শিশুকে দেয়া হবে ফাইজারের টিকা। আমরা সারা দেশে প্রায় 21টি জায়গায় আমরা টিকা কর্মসূচি শুরু করব এবং ঢাকা শহরে একটা বড় অনুষ্ঠানের মাধ্যমেও আমরা টিকা কর্মসূচি শুরু হয়ে যাবে। আমরা প্রাথমিকভাবে প্রায় 30 লক্ষ ছেলে মেয়েদেরকে টিকা দিব। দেশে এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন প্রায় 5,37,00,000 মানুষ। এর মধ্যে অন্তত 1 ডোজ টিকা পেয়েছেন 3,72 লাখেরও বেশি, আর 2 ডোজ টিকা পাওয়া মানুষের সংখ্যা প্রায় 1 কোটি, যদিও নিবন্ধন করেও টিকা পাওয়ার অপেক্ষায় 1,64 লাখেরও বেশি মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার 1 মাসের মাথায় 12 থেকে 17 বছর বয়সীদের টিকার আওতায় আনা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে সন্তানদের নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা যেমন দূর হবে, ঠিক তেমনি ফের বন্ধের শঙ্কামুক্ত হবে শিক্ষা প্রতিষ্ঠান। তবে টিকা নিলেও বিকল্প নেই স্বাস্থ্যবিধি মেনে চলার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মানিকগঞ্জ। এই মুহূর্তে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপ্পি, তাজদিন মাত্র যে প্রতিবেদনটি প্রচারিত হলো সেখানে আপনি দেখলেন যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের যে টিকাদান কার্যক্রম সেটি উদ্বোধন করেছেন। শিশুদের বলতে 12 থেকে 17 বছর বয়সী শিশুদের যে টিকাদান কার্যক্রম, সেই উদ্বোধনের পর এখন কিন্তু শিশুরা একে একে এসে টিকা গ্রহণ করছে এবং এই শিশুদের সঙ্গে আছে তাদের অভিভাবক, আছেন শিক্ষকরাও। আমরা তাদের সবার সাথে কথা বলার চেষ্টা করেছি। সবাই কিন্তু অনেকটাই শঙ্কামুক্ত এবং তারা বলছেন যে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এই যে টিকা কার্যক্রম শুরু হলো, এই টিকা কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে আস্থা ফেরাবে, শিক্ষার্থীদের ভয় দূর করবে, একই সঙ্গে অভিভাবকদেরও ভয় দূর হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান আবারও শিক্ষার্থীদের যে কলকাকলি, সেই কলকাকলি মুখর হয়ে উঠবে। পাশাপাশি আমরা এখানে যারা আছেন তাদেরকে, যারা চিকিৎসার সাথে যারা জড়িত বা যারা টিকা প্রয়োগ করছেন স্বাস্থ্যকর্মী, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে শিশুদেরকে টিকা দেওয়ার পরে একটি বিশেষ কক্ষে বিশ্রামের জন্য রাখা হচ্ছে, তাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে, পরবর্তীতে তাদেরকে বাড়িতে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তিনি নিজেও জানিয়েছেন যে এই যে আজ প্রায় 120টি শিশুর দেহে ফাইজার বায়োএনটেকের যে টিকা দেওয়া হচ্ছে, এদেরকে কিন্তু প্রায় 14 দিনের মতো, অর্থাৎ 2 সপ্তাহের মতো পর্যবেক্ষণ করা হবে। পরবর্তীতে সারা দেশে শিশুদের গণহারে বা ব্যাপক
পরিসরে টিকা প্রয়োগ করা হবে। এবং তিনি যেমনটা জানিয়েছেন, সরকারের হাতে 60 লাখ ডোজ ফাইজার বায়োনটেকের টিকা রয়েছে। এর মধ্যে অর্ধেক প্রায় 30 লাখ ডোজ শিশুদেরকে টিকা দেওয়ার একটি পরিকল্পনা রয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং তিনি বারবারই বলেছেন যে শুধু এই যে যা শিশুরা টিকা দিচ্ছে, টিকা দিলেই কিন্তু করোনা থেকে মুক্ত হয়ে যাওয়া বিষয়টি কিন্তু এমন নয়। সুতরাং যারা টিকা দিচ্ছেন তাদেরকে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সেটি কিন্তু তিনি বারবারই মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। একটু জানিয়ে রাখি যে পাশাপাশি তিনি বলেছেন যে সারা দেশের 21টি জেলায় যেখানে -70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণের সুযোগ রয়েছে, সেই সব জায়গাগুলোতে কিন্তু টিকা প্রয়োগ করা হবে। এই যে শিশুরা আজকে টিকা দিল, সেই শিশুদেরকে 14 দিনের মতো পর্যবেক্ষণ করা হবে, অর্থাৎ তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় কিনা সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে দেখা হবে। এবং যারা টিকা দিয়ে বেরিয়েছে যেসব শিশু, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা প্রথমে যতটা শঙ্কায় ছিল কিন্তু সেই শঙ্কা আমরা তাদের মধ্যে দেখিনি, কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখিনি, বরং যেসব শিশুরা টিকা দিয়েছে তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস দেখেছি। এবং শিশুদের অভিভাবক যারা রয়েছেন তারাও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। একটু জানিয়ে রেখে যে 544 দিনের পর কিন্তু আমরা দেখেছি যে গত 12 সেপ্টেম্বর স্কুল খুলে দেওয়া হয় বা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। এবং এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর কিন্তু অভিভাবকদের মধ্যে এক ধরনের শঙ্কা ছিল যে করোনার প্রকোপ শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ে কিনা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিন যত গড়াচ্ছে করোনার সংক্রমণের হারও কিন্তু কমে আসছে। পাশাপাশি এখন যেহেতু শিশুদেরকে টিকার আওতায় আনা হলো, এটি অবশ্যই একটি যুগান্তকারী ঘটনা এবং এর যে ইতিবাচক ফল সেটি কিন্তু রাষ্ট্রের সবাই পাবেন, এমনটাই কিন্তু এখানে যারা এসেছেন অভিভাবকরা তারা কিন্তু প্রত্যাশা করছেন। তাজদিন, এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে শিশুদের পরীক্ষামূলক টিকাদান কার্যক্রমের সবশেষ খবর। তাজদিন। স্কুল শিক্ষার্থীদের কোভিড টিকাদান কর্মসূচির খবর জানাতে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পি। কোভ্যাক্সের আওতায় নভেম্বরে বাংলাদেশকে করোনার টিকা দেবে জাপান। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডি ক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি একথা জানান। তিনি বলেন, করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি প্রশংসনীয়। সারা বিশ্বে প্রতিনিয়ত টিকার চাহিদা বাড়ছে। কোভ্যাক্সের মাধ্যমে নভেম্বর মাসে আমরা হয়তো আরো কিছু টিকা দিতে পারবো বাংলাদেশকে। গত বছর বাংলাদেশকে $330 মিলিয়ন বাজেট সহযোগিতা দিয়েছে জাপান। করোনায় আইসিইউ সহ নানা সহযোগিতা দেওয়ার কথা ভাবছে জাপান। দুপুরের সময় আরো থাকছে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে নলকা পর্যন্ত দীর্ঘ 15 কিলোমিটার যানজট। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কারণে যান চলাচলে ধীর গতি, চরম ভোগান্তি। সাম্প্রতিক বিষয় নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরাসরি যাচ্ছি সেখানে। সেই প্রেক্ষিতে আমরা দেখেছি আমাদের হৃদয় বিদারক কিছু ঘটনাও ঘটেছে। আমরা চাঁদপুরের হাজীগঞ্জে দেখলাম 4 জন নিষ্পাপ মানুষের নিহত হওয়ার দৃশ্যটা আমরা দেখেছি। আমরা এক এক জায়গায় সিলেটের জকিগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাঁশখালী, চট্টগ্রামের বাঁশখালী, পটিয়া, বিভিন্ন জায়গায় ঘটনা একের পর এক ঘটছে। আমরা সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী এবং যারা দায়িত্বপ্রাপ্ত ছিল সবাই এই ঘটনার নিয়ন্ত্রণের জন্য কালকে সারা রাত কাজ করেছেন। এবং আজকে আমরা এখানে বসেছিলাম, আপনারা দেখেছেন আমাদের ক্যাবিনেট সচিব মহোদয়, আমাদের সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, আমাদের পুলিশ প্রধান এবং নিরাপত্তা বাহিনীর সমস্ত প্রধান, বিজিবি, আনসার এবং গোয়েন্দা সংস্থার সমস্ত প্রধানগণ, আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাবের ডিজি মহোদয়, সবাই আমরা এখানে বসছিলাম যে করণীয় কি। আমরা মনে করি আমরা দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে আমরা এই সভাটি মনে করছে, অবশ্যই এটা তদন্ত করার আগে আমরা মনে করছি, এখনো আমরা সিদ্ধান্তে আসি নাই, আমরা শতভাগ নিশ্চিত নই।
আমরা মনে করছি এটা কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো স্বার্থান্বেষী মহল, কোনো ষড়যন্ত্রকারী চক্রান্তকারীর কর্ম এটা আমরা তদন্ত শেষে আপনাদেরকে সমস্ত ঘটনাগুলো আমরা জানাতে পারব। ইতিমধ্যে আমাদের গোয়েন্দা সংস্থাগণ, আমাদের নিরাপত্তা বাহিনীর যেখানেই যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা নিয়েছেন, সেটা আপনারা দেখেছেন। আমরা এই কুমিল্লার এই ঘটনা দুঃখজনক ঘটনা, অবশ্যই আমরা বারবার বলছি এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অবশ্যই আমরা খুঁজে বের করব। আমরা কয়েকজনকে আমরা চিহ্নিত করেছি, আমাদের গোয়েন্দা সংস্থা তাদেরকে সবাইকে শনাক্ত করে তাদেরকে আমরা মনে করছি আমরা খুব শীঘ্রই তাদেরকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব। আমরা সেই জায়গায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। আমরা তাদেরকে যারাই করেছেন তাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নেব। এটা আমরা যেটা মনে করি এটা আমরা আরো স্পষ্ট করে বলতে পারি, যারা ধর্মকর্ম করে, যারা ধর্ম করে বিশ্বাস করে, তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারেন না। এটা সাম্প্রদায়িক যে একটা মেলবন্ধন আমাদের দেশে আছে সেটা বিনষ্ট করার জন্যই এটা একটা প্রক্রিয়া হতে পারে বলে আমরা মনে করি। আমরা সুনিশ্চিতভাবে, আবারও আমি রিপিট করছি, তদন্তের পরে সুনিশ্চিতভাবে আমরা ঘটনাটা বলতে পারবো। এ ধরনের যারা জড়িত ছিল আমাদের গোয়েন্দা বাহিনী তাদের খুঁজে অবশ্যই বের করবেন এবং আমরা তার ব্যবস্থা নেব। এই ধরনের ইস্যুকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টাও আমরা দেখছি। যারা এই ধরনের চেষ্টা করছেন কিংবা অব্যাহত রাখবেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং সেই জন্যই আমরা সর্বাত্মকভাবে আমরা সেইটাই সিদ্ধান্ত নিয়েছি। যে সকল জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে সেগুলো এই সভায় আলোচনা হয়েছে এবং যদি কেউ উস্কানি দিয়ে থাকেন কিংবা কেউ যদি এর সঙ্গে জড়িত থেকে এই ষড়যন্ত্র করে থাকেন তাকেও আমরা আওতায় নিয়ে আসব। আমরা গত সভায় যে পুজো কমিটির সভায় আমরা সবসময় একটা জাতীয় উৎসব কিংবা জাতীয় দিন হলে আমরা এখানে বসি, কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রোটেকশন দিবে সেটা নিয়ে আমরা কথা বলি। আমাদের একটা সিদ্ধান্ত ছিল যেখানেই পুজো হবে সেখানেই তারা একটা সিসিটিভি ক্যামেরা তারা সব বসাবেন এবং তারা আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদেরও ভলান্টিয়ার থাকবেন। অনেক পুজো মণ্ডপেই সেইগুলি করেন নাই। আমি আবার আহ্বান করছি সমস্ত পুজো মণ্ডপে যেন সিসিটিভির ক্যামেরায় আওতায় তারা নিয়ে আসেন এবং তাদের নিজস্ব ভলান্টিয়ার তারা যেন নিয়োগ করেন। প্রতিমা বিসর্জন পর্যন্ত যাতে করে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য আপনাদের মাধ্যমে আমরা আহ্বান করছি যে সবাই যেন ধৈর্য সহকারে তারা যে আমাদের যে একটা ঐতিহ্য আমরা মিলেমিশে আছে সেইটাই বজায় রাখে, শান্তি বজায় রাখে, কোনো ধরনের যেন উস্কানিতে কেউ বিভ্রান্ত না হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সেজন্য তা সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা লক্ষ্য করেছি যে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে গুজবগুলি ছড়িয়ে দেওয়া হয় সেগুলো যাতে কেউ না ছড়ায় এবং উদ্দেশ্যমূলকভাবে আমি কিছুক্ষণ আগেও দেখছিলাম একটা নির্দেশনা নাকি পুলিশের আইজি সাহেব দিচ্ছেন যে পুজো বন্ধ। আমরা এই ধরনের কোনো নির্দেশনা আমরা দেইনি, আমরা কোনো পুজো বন্ধ করার জন্য নির্দেশনা দেইনি। এটা আইজির বরাবর দিয়ে একটা
ফেসবুকে আমরা এইমাত্র আমরা দেখলাম ফেক আইডি খুলে। আমরা সেই জন্যই আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, যারা এই ধরনের অপচেষ্টা করবেন কিংবা অপচেষ্টা করে যাচ্ছেন, আমরা তাদেরকেও আইডেন্টিফাই করে তাদেরকেও আইনের আওতায় আমরা নিয়ে আসব। কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে আমরা কোনো এই ধরনের অপচেষ্টা করতে লিপ্ত হতে দেব না। এইটাই ছিল মোটামুটি আমাদের এই মিটিংয়ের। আমরা যে 4 জন নিহত হয়েছে, সেখানে কারো যদি কোনো গাফিলতি থেকে থাকে সেটাও আমরা দেখছি। সেই গাফিলতি থাকলে আমরা সেটাও বের করব। সেখানেও আমরা যদি কেউ গাফিলতি থাকে সেটাও আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। তা আমরা এই জিনিসটা জানাতে চাই, যারা এই ঘটনাটা ঘটিয়েছেন তাদেরকে আমরা খুব শীঘ্রই আমরা ধরব এবং তারা কেন করছে আপনাদের সম্মুখে সবগুলি বিস্তারিত আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাবো। এবং আমরা সব কিছুই আরও কঠোরভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। জি, কুমিল্লায় কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে, এবং সারা দেশেও কিছু কিছু বিশৃঙ্খলাকারী যারা নাকি উস্কানি দিচ্ছিল তাদেরকেও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক বিষয় নিয়ে সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের হাটি কুমরুল গোল চত্বর থেকে নলকার মোড় পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চালক ও যাত্রীরা জানান, মহাসড়কের ক্ষতিগ্রস্ত নলকা ব্রিজ মেরামতের কাজ চলায় যানবাহনগুলো ধীর গতিতে চলাচল করছে। এতে সৃষ্টি হয়েছে এই যানজটের। বুধবার ভোর রাত থেকেই শুরু হয় এই অবস্থা। সকাল পর্যন্ত মহাসড়কের প্রায় 15 কিলোমিটার জুড়ে যানজট ছড়িয়ে পড়ে। যানজটের কারণে দীর্ঘ সময় রাস্তায় আটকে থেকে চরম দুর্ভোগ আর ভোগান্তিতে পড়েন মহাসড়কের চলাচলকারী চালক ও যাত্রীরা। তবে দুপুরের পর থেকে থেমে থেমে যানবাহন চলাচল করতে দেখা যায়। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ। যে ভোগান্তিতে এই গাড়িওয়ালারা এখন বর্তমানে আছে শুধু এই একটা ব্রিজের কারণে। নাই কোনো পানি খাওয়ার জায়গা, রাস্তার ভিতরে গরমে না যা বসে থাকা। রাজশাহী থেকে সিরাজগঞ্জের পিছন সাইডে, ঠিক আছে, আপনার মোটামুটি 12 ঘন্টা একই জায়গায়। খুব কষ্ট হচ্ছে, আমরা ঢাকায় যাইতে পারতেছি না, খুব কষ্ট, খাইতে পারতেছি না, যাইতে পারতেছি না, ছেলের কান্না। এই ব্রিজটির পূর্ণাঙ্গ মেরামত এবং আপনার ব্রিজের পশ্চিম পাশ থেকে হাটিকুমড়ের যে রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তার পূর্ণাঙ্গ মেরামত করা হলে যানজট সহনীয় পর্যায়ে থাকবে বলে আমরা মনে করি। করোনা ও ডেঙ্গুর মধ্যে এবার হানা দিয়েছে শিশুদের হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এই রোগে আক্রান্ত হলে প্রথমে 1-2 দিন জ্বর, এরপর শরীরে ফোস্কা উঠতে শুরু করে। অপরদিকে আবহাওয়াজনিত রোগেও বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। তাই শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। করোনার আতঙ্ক, এর মধ্যে হাসপাতালে ডেঙ্গু নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে শত শত রোগী। এবার মরার ওপর খাড়ার ঘা হতে শুরু করেছে শিশুদের হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। প্রতিদিনই শতাধিক শিশু এ রোগে আক্রান্ত হয়ে রাজধানীর শিশু হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছে। এর বাইরেও ডেঙ্গু, ডায়রিয়া, জ্বর ও আবহাওয়াজনিত রোগে আক্রান্তের হারও বেশি। ডেঙ্গু আক্রান্তের পর চিকিৎসা নিয়ে জ্বর কমলেও শিশুদের নতুন উপসর্গ দেখা দিচ্ছে। এইটুকু বাচ্চা তো বলতেও পারতেছে না, বড়রা হইলে বলতে পারি মুখ দিয়ে কোনো সমস্যা, কিন্তু ও তো বলতে পারতেছে না, ওর তো এমনিতেই অনেক খারাপ লাগতেছে। ও ভর্তি 15 দিন থেকে, ওর শরীরের অবস্থা অনেকটাই খারাপ ছিল, এখন একটু আল্লাহর রহমতে ভালো হয়েছে 15 দিন ভর্তির পরে। এখনো প্রেশারটা লো আছে। মশার ওষুধ আসছিল বিদয়ই তো আমার বাচ্চাটা আক্রান্ত হয়েছে। মশার ঔষধ দিলে তো আর এরকম হয় না, একদিন দিলে 5 দিন দেয় না। হ্যান্ড ফুট মাউথ ডিজিজে আক্রান্ত হলে প্রথমে 1-2 দিন জ্বর, এরপর শরীরে ফোস্কা উঠতে শুরু করে। আর এই রোগের আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় শিশুদের প্রতি খেয়াল রাখার পরামর্শ চিকিৎসকদের। এটা সাধারণত কক্সেকি ভাইরাসের জন্য হয়, আর লেগে অ্যান্টারো ভাইরাস। এই মুহূর্তে বাচ্চাদেরকে বেশি রোদে না নেওয়াই ভালো। বাচ্চাদেরকে তরল খাবার খাওয়ানো, তাদের কাপড় বা
গাঢ় কাপড় না পরে পাতলা সুতির কাপড় পরানো উচিত। আর আপনার বাসাতে আপনার যাতে একটু শীতল থাকে সেই ব্যবস্থা করা উচিত। ঢাকা শিশু হাসপাতালের সব শয্যাই পূর্ণ। এতে ঢাকার বাইরে থেকে আসা রোগীদের সিট না পেয়ে ফিরতে হচ্ছে। প্রতিদিনই 200-রও বেশি শিশু হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। হাসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। অবশেষে চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে BMW, মার্সিডিজ, বেঞ্চ সহ বিভিন্ন ব্র্যান্ডের 110টি গাড়ি। খালাস জটিলতায় পড়েছিল বছরের পর বছর। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে চলছে নানা আনুষ্ঠানিকতা। বিহিত পূজার মধ্য দিয়ে মহানবমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। 108টি নীলপদ্মে করা হয় দেবীর আরাধনা। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী আফরোজা মৌটুসী। যাচ্ছি তার কাছে। মৌটুসী, তাজনীন, মহানবমীর যে মহা উৎসব সেটি চলছে এখনো এবং সারাদিনই চলবে, কারণ আজ বলতে গেলে পুজোর শেষ দিন। কাল বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গা চলে যাবেন কৈলাসে তার শ্বশুর বাড়িতে। তিনি ষষ্ঠীতে তিনি এসেছিলেন। বলা হয়ে থাকে যে তিনি কৈলাস থেকে তার শ্বশুর বাড়ি থেকে মর্তে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন এবং এসে তার যে মানব সন্তান রয়েছেন তাদেরকে বর দিয়ে যান, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে যান। এবং এই মুহূর্তে এই মন্দিরগুলোতে চলছে ভক্তদের আনাগোনা। ভক্তরা আসছেন, দিনটিকে উৎসব মুখর পরিবেশে তারা উদযাপন করছেন। নানা রকম, শুধু যে সনাতন ধর্মাবলম্বীরা আসছেন তা কিন্তু নয়, এখানে সকল ধর্মের লোকরাই আসছেন এবং এসে এই আনন্দ উদযাপনের অংশ হচ্ছেন এবং তারা মনে করছেন যে এই যে অনুষ্ঠান বা এই যে উদযাপন, এই যে উৎসব, এটি শুধু কোনো নির্দিষ্ট ধর্মের নয়, এটি সকল ধর্মের সকল মানুষের উৎসব, সকল বাঙালির উৎসব। এবং এই উৎসবের মাধ্যমে সবাই একত্রে হয়ে একসাথে উদযাপন করছেন এই দুর্গাপূজা। এই মণ্ডপগুলোতে এখন মানুষের আনাগোনা অনেকটাই। সবাই মণ্ডপ থেকে মণ্ডপে ঘুরছেন। তারা একটা জিনিস মানেন যে দেবী দুর্গা বা ঠাকুরের যত বেশি দর্শন করবেন তত বেশি তাদের পূর্ণ হবে। যেহেতু কাল দুর্গা চলে যাচ্ছেন, তো তাদের হয়তো বা এই সুযোগটি আবার আগামী 1 বছর পর আসবে, তাই তারা এই সুযোগটি হাতছাড়া করতে চাইছেন না। তারা মণ্ডপ থেকে মণ্ডপে ঘুরে ঘুরে ঠাকুর দর্শন করছেন এবং একসাথে পারিবারিক সময় কাটাচ্ছেন, ছবি তুলছেন। একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছে চারিদিকে। সবাই একসাথে আসছেন, সময় দিচ্ছেন, ঠাকুর দর্শন করছেন, ঠাকুরের সাথে ছবি তুলছেন এবং তাদের মনের যে কামনা, মনের যে বাসনা সেটিও চাইছেন ঠাকুরের কাছে। তারা দেবীর কাছে প্রার্থনা করছেন পৃথিবীতে আবারও শান্তি প্রতিষ্ঠা হোক। এই যে করোনা অতিমারি মহামারী ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে এবং এই করোনার কারণে দুর্গাপুজোটা যেরকম উৎসবমুখর পরিবেশে পালিত হয়ে থাকে, এখন কিন্তু সেরকম উৎসবমুখর পরিবেশে বা দুর্গা উৎসবটাকে ঠিক উৎসবভাবে বলা যাবে না, কারণ অনেক বাধা বিপত্তি, অনেক বিধি নিষেধ, স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু এটি পালন করা হচ্ছে। যেখানে আগে কুমারী পুজো হতো, অনেক মানুষের সমাগম হতো একই জায়গায়, সেখানে এই করোনা মহামারী প্রতিরোধে কুমারী পূজা হয়নি এবার অষ্টমীতে। এই জন্য তারা মনও খারাপ করছেন এবং কাল দুর্গা চলে যাবেন এইটি নিয়েও তারা মন খারাপ করছেন। তাই সুযোগ হাতছাড়া না করে মণ্ডপে মণ্ডপে ঘুরে তারা দেবীর দর্শন করছেন এবং মন ভরে তারা দেবী দুর্গাকে দেখছেন এবং তারা প্রার্থনাও করছেন যাতে সামনের বছর এরকমটি না হয়। তারা সকল স্বাস্থ্যবিধির যাতে কোনো বালাই না থাকে, তারা সবাই একসাথে মিলেমিশে সম্মিলিতভাবে এই দুর্গাপূজা বা দুর্গা উৎসব পালন করতে পারেন। তো তাজনীন, ঢাকেশ্বরী মন্দির থেকে আমার কাছে মহানবমীর আনুষ্ঠানিকতার এই ছিল সবশেষ। তাজনীন, দুর্গোৎসবের মহানবমীর খবর জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফরোজা মৌটুসী। চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর পড়ে থাকা BMW, মার্সিডিজ, বেঞ্চ, ফোর্ডের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের 110টি দামি গাড়ি অবশেষে নিলামে উঠছে। আগামী 4 নভেম্বর এই গাড়ি নিলামে বিক্রি হবে। এরই মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পর্যটন সুবিধায় বিদেশ থেকে আনা গাড়ি এতদিন বন্দরের শেডেই পড়েছিল খালাসি জটিলতার কারণে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দরে নানা জটিলতায় খালাস না হওয়া 360টি গাড়ি বিভিন্ন শেডে পড়ে আছে। এর মধ্যে পর্যটন সুবিধায় এনে খালাস নিতে পারেনি এ ধরনের গাড়ি রয়েছে 110টি। বছরের পর বছর বন্দরের শেডে পড়ে থাকা দামি এসব গাড়ি নিলামে বিক্রি করবে এখন কাস্টমস কর্তৃপক্ষ। আগামী 4 নভেম্বর হবে গাড়ি বিক্রির সবচেয়ে বড় নিলাম। মার্সিডিজ বেঞ্জ, BMW এবং এই গাড়িগুলোর বিডার পরিদর্শন করতে পারবে 27 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত এবং 3 তারিখে এবং 4
4 তারিখে তারা টেন্ডারপত্র ড্রপিং করতে পারবে। একেবারে নতুন এসব গাড়ির বাজার মূল্য 1 কোটি থেকে 3 কোটি টাকা। তবে পুরাতন হয় অনেকটা কম দামে কেনা যাবে এসব গাড়ি। আমরা এগুলো অকশনের ফলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একদিকে স্পেস খালি হবে, অন্যদিকে যে সেল প্রসিড বাবদ যে 20% চট্টগ্রাম বন্দরকে দেওয়ার একটা বিধান আছে সেটাও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পাবে। বারবার ব্যর্থ হবার পর এবার জটিলতা এড়াতে গাড়ির মালিক, বন্দর ও কাস্টমসের সমন্বয়ের মাধ্যমে গাড়িগুলো নিলামে তোলার কথা বলছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন বন্দরে পড়ে থাকার ফলে এগুলা অনেক ক্ষতিগ্রস্ত বা অনেক ধরনের পার্টস নষ্ট বিনষ্ট হয়ে গেছে, অনেক কিছু আদৌ যোগ্য কিনা ইউজ করার মতো কেউ এসিউরিটি দিতে পারতেছে না, যার কারণেই বারবার নিলাম হওয়ার সত্ত্বেও কেউ কিনে নিতে পারতেছে না। সবচাইতে বেস্ট উদ্যোগ হবে ইম্পোর্টারদের সাথে, কাস্টমসের সাথে, পুডের সাথে ত্রিপক্ষীয় বৈঠক করে কোনো একটা সমাধানে চলে যাওয়া। সব জটিলতা এড়িয়ে গাড়িগুলো নিলামে বিক্রির ব্যাপারে আশাবাদী কাস্টমস কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনার উপর ভিত্তি করে আমরা গাড়িগুলো সরেজমিনে দেখেছি এবং তারপরে ইনভেন্টরি করেছি এবং সে কারণে আমরা এবার আশাবাদী যে এগুলো আসলে নিলামে আমরা বিক্রয় করতে পারবো। আগে বিদেশি পর্যটকরা তাদের ব্যবহৃত গাড়ি বিনা শুল্কে বাংলাদেশে এনে 90 দিন পর্যন্ত ব্যবহার করে পুনরায় গাড়ি ফেরত নিয়ে যাওয়ার বিধান ছিল, কিন্তু এই শুল্ক হারের সুযোগ নিয়ে এসব কারনেট গাড়ি দেশের বাজারে বিক্রি করে দিত। তাই অবৈধ এই ব্যবসা ঠেকাতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে বাংলাদেশ সরকার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কুমিল্লার ঘটনা পরিকল্পিত, দাবি স্থানীয়দের। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পেছনে যেই জড়িত আনা হবে আইনের আওতায়, চিহ্নিত অনেকে, আটক 43। জাতীয় নির্বাচনের আগে সাম্প্রদায়িক অপশক্তি নাশকতার চেষ্টা করছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপি বলল সবই করছে সরকার, উদ্দেশ্য জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেয়া। এবং পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জে 100 স্কুল শিক্ষার্থীকে দেয়া হচ্ছে ফাইজারের টিকা, পর্যায়ক্রমে মিলবে সারা দেশে। নভেম্বরে বাংলাদেশকে আরও ভ্যাকসিন দেবে জাপান। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।